নমস্কার, আমি অয়ন। কিশোলায় ছোটবেলার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা 1K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে আমরা পরিবেশন করব বিখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত চরিত্র ব্যোমকেশ কাহিনী চোরাবালি। তাহলে শুরু করছি। কুমার ত্রিদীপের বারংবার স্বনির্বন্ধ নিমন্ত্রণার উপেক্ষা করতে না পেরে একদিন পৌষের শীত সুতীক্ষ্ণ প্রভাতে ব্যোমকেশ ও আমি তার জমিদারিতে গিয়ে উপস্থিত হইলাম। ইচ্ছে ছিল দিন 7-8 সেখানে নির্ঝঞ্ঝাট কাটিয়ে ফাঁকা জায়গায় বিশুদ্ধ হাওয়ায় শরীর চাঙ্গা করে নিয়ে আবার কলকাতায় ফিরব। আদর যত্নের অবধি ছিল না। প্রথম দিনটা ঘন্টায় ঘন্টায় অপর্যাপ্ত আহার করিয়া ও কুমার ত্রিদীপের সঙ্গে গল্প করিয়াই কেটে গেল। গল্পের মধ্যে অবশ্য খুড়োমশাইয়ের স্যার দিগেন্দ্রই বেশি স্থান জড়িয়া রহিলেন। রাত্রে আহারাদির পর শয়নঘরের দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দিয়ে কুমার ত্রিদীপ বললেন, বুঝি কাল ভোরেই তাহলে শিকারে বেরোনো যাবে, সব বন্দোবস্ত করে রেখেছি। ব্যোমকেশ সহোৎসাহে জিজ্ঞেস করল, এদিকে শিকার পাওয়া যায় নাকি? ত্রিদীপ বলিলেন, যায়, তবে বাঘটাগ নয়। আমার জমিদারি সীমানায় একটা বড় জঙ্গল আছে, তাতে হরিণ, শুয়োর, খরগোশ পাওয়া যায়। এছাড়া ময়ূর বনমুরগিও আছে। জঙ্গলটা চোরাবালির জমিদার হিমাংশু রায়ের সম্পত্তি। হিমাংশু আমারই বন্ধু। আজ সকালে আমি তাকে চিঠি লিখে শিকার করার অনুমতি আনিয়ে নিয়েছি। কোনো আপত্তি নেই তো আপনাদের? আমরা দুজনে একসঙ্গে বলিয়া উঠিলাম, আপত্তি? ব্যোমকেশ যোগ করিয়া দিল, তবে বাঘ নেই, এই যা দুঃখের কথা। ত্রিদীপ বলিলেন, একেবারে নেই যে তা বলতে পারবো না। প্রতি বছরই এই সময় 2-1টা বাঘ ছিটকে এসে পড়ে। তবে বাঘের ভরসা করবেন না। আর বাঘ এলেও হিমাংশু আমাদের মারতে দেবে না, নিজেই ব্যাক করবে। জমিদারি দেখার ফুরসত এমনি পায় না, তার এমনি শিকারের নেশা। দিন রাত হয় বন্দুকের ঘরে, নয়তো জঙ্গলে। যাকে বলে শিকার পাগল। টিপও অসাধারণ, মাটিতে দাঁড়িয়ে বাঘ মারে। ব্যোমকেশ কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন, কি নাম বললেন জমিদারির? চোরাবালি? অদ্ভুত নাম তো। হ্যাঁ, শুনেছি ওখানে নাকি কোথাও একটা চোরাবালি আছে, কিন্তু কোথায় আছে কেউ জানে না। সেই থেকে চোরাবালি নামের উৎপত্তি। আর দেরি নয়, শুয়ে পড়ুন, নইলে সকালে উঠতে কষ্ট হবে। বলিয়া একটা হাই তুলিয়া প্রস্থান করিলেন। একই ঘরে পাশাপাশি খাটে আমাদের শয়নের ব্যবস্থা হইয়াছিল। শরীর বেশ একটা আরামদায়ক ক্লান্তিতে ভরিয়া উঠিয়াছিল। সাহানন্দে বিছানায় লেপের মধ্যে গিয়ে প্রবেশ করিলাম। ঘুমিয়াও পড়িতে বেশি দেরি হইল না। ঘুমাইয়া স্বপ্ন দেখিলাম চোরাবালিতে ডুবাইয়া যাইতেছি। ব্যোমকেশ দূরে দাঁড়ায় হাসিতেছে। ক্রমে ক্রমে গলা পর্যন্ত ডুবিয়া গেল। যতই বাহির হইবার জন্য হাঁকপাক করিতেছি, ততই নিম্নাভিমুখে নামিয়া যাইতেছি। শেষে নাক পর্যন্ত বালিতে তলিয়া গেল। নিমিষের জন্য ভয়াবহ মৃত্যু যন্ত্রণার স্বাদ পাইলাম, তারপর ঘুম ভাঙিয়া গেল। দেখলাম লেপটা কখন অসাবধানে নাকের উপর পড়িয়াছে। অনেকক্ষণ ঘরমাক্ত কলেবরে বসিয়া বসিয়া ভাবিতেছি। তারপর ঠান্ডা হইয়া আবার শয়ন করিলাম। চিন্তার সংসর্গ ঘুমের মধ্যেও কিরূপ বিচিত্রভাবে সঞ্চারিত হয় তা দেখিয়া হাসি পেল। ভোর হইতে না হইতে শিকারে বাহির হইবার জন্য হুড়োহুড়ি পড়িয়া গেল। কোনো মতে হাফ প্যান্ট ও গরম হোস চড়াইয়া লইয়া কেক সহযোগে ফুটন্ত চা গলাধকরণ করিয়া মোটরে চড়িলাম। মোটরে 3টা শটগান, অজস্র কার্তুজ ও এক বেতের বাক্স ভরা আহার্য দ্রব্য আগে হইতেই রাখা হইয়াছিল। কুমার ত্রিদীপ ও আমরা দুজনে পিছনের সিটে ঠাসাঠাসি হইয়া বসিতেই গাড়ি ছাড়িয়া দিল। কুয়াশায় ঢাকা অস্পষ্ট শীতল উষালোকের ভেতর দিয়া হু হু করিয়া ছুটিয়ে চলিলাম। কুমার ওভারকোটের কলারের ভেতর হইতে অস্ফুট স্বরে বলিলেন, সূর্যোদয়ের আগে না পৌঁছালে ময়ূর বঙ্গের পর খুব শক্ত হবে।
এই সময় তারা গাছের ডালায় বসে থাকে। চমৎকার টার্গেট। ক্রমে দিনের আলো ফুটিতে লাগিল। পথের দুধারে সমতলে ধানের ক্ষেত, কোথাও পাকা ধান শোয়ে দেওয়া হইয়াছে, কোথাও সোনালি মাথা তুলিয়া দাঁড়ায় আছে। দূরে আকাশের পটমূলে পুরো কালির দাগের মতো বনানি দেখা গেল। আমাদের রাস্তা তার একটা কেশ স্পর্শ করিয়া চলিয়া গিয়াছে। কুমার অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন যে ওই বনেই শিকার করিতে চলিয়াছি। মিনিট 20 পরে আমাদের মোটর জঙ্গলের কিনারায় আসিয়া থামিল। আমরা পকেটে কার্তুজ ভরিয়া লইয়া বন্দুক ঘাড়ে মহোৎসবে বনের মধ্যে ঢুকিয়া পড়িলাম। কুমার ত্রিদীপ একদিকে গেলেন, আমি আর ব্যোমকেশ অপর দিকে চলিলাম। বন্দুক চালনায় আমার এই প্রথম হাতে খড়ি, তো একলা যাইতে সাহস হইল না। ছাড়াছাড়ি হইবার পূর্বে স্থির হইল যে বেলা 9টার সময় বনের পূর্ব সীমান্তে ফাঁকা জায়গায় তিনজনে আবার পুনর্মিলিত হইব। সেইখানে প্রাতরাশের ব্যবস্থা হইল। প্রকাণ্ড বনের মধ্যে বড় বড় গাছ, শাল, মহুল, শিমুল, সেগুন, দেওদার, মাথার উপর যেন চাদোয়া টানিয়া দিয়াছে। তাহার মতো অজস্র শিকার, নিচে হরিণ, খরগোশ, উপরে হরিয়াল, বনমোরগ, ময়ূর। প্রথম বন্দুক ধরিবার উত্তেজনাপূর্ব আনন্দ, আওয়াজ করবার সঙ্গে সঙ্গে বৃক্ষচূড়া হইতে মৃত পাখির পতন শব্দ, ছড়ার আঘাতে উদয়মান কুকুটের আকাশে ডিগবাজি খাইয়া পঞ্চত্ব প্রাপ্তি। একটা এপিক লিখিয়া ফেলিতে ইচ্ছে করিতেছে। কালিদাস সত্যি লিখিয়াছিলেন, বিধ্বন্তি লক্ষ্যে চলে, সঞ্চরমান লক্ষ্যকে বিদ্ধ করা, এরূপ বিনোদ আর কোথায়? কিন্তু যাক, পাখি শিকারের বহুল বর্ণনা করিয়া প্রবীণ বাঘ শিকারীদের কাছে আর হাস্যস্পদ হইব না। আমাদের থলি ক্রমে ভরিয়া উঠিতে লাগিল। বেলা অলক্ষিত বাড়িয়া চলিতেছে। আমি একবার এক কার্তুজে 10 নম্বর 7টা হরিয়াল মারিয়া আত্মশ্লাঘায় 7ম স্বর্গে চড়িয়া গিয়াছিলাম। দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছিল আমার মতো অব্যর্থ সন্ধান সেখানে অর্জুনেরও ছিল না। ব্যোমকেশ 2বার মাত্র বন্দুক চালাইয়া একবার একটা খরগোশ, দ্বিতীয়বার একটা ময়ূর মারিয়াই থামিয়া গিয়াছিল। তাহার চক্ষু বৃহত্তর শিকারের অনুসন্ধান করিতেছিল। মনে হরিণ আছে, তাছাড়া বাঘ না হোক ভাল্লুকের আশায় সম্পূর্ণ ত্যাগ করিতে পারে নাই। তাই যদিও মহুয়া গাছে তখন ফল পাকে নাই, তবু তাহার ভাল্লুক লুব্ধ মন সেদিকেই সতর্ক হইয়াছিল। কিন্তু বেলা যতই বাড়িতে লাগিল, জঙ্গলের বাতাসের গুণে পেটের মধ্যে অগ্নিদেব ততই প্রখর হইয়া উঠিতে লাগিলেন। আমরা তখন জঙ্গলের পূর্ব সীমা লক্ষ্য করিয়া চলিতে আরম্ভ করিলাম। কুমার ত্রিদীপের বন্দুকের আওয়াজ দূর হইতে বরাবরই শুনিতে পাইতেছিলাম। এখন দেখিলাম তিনিও পূর্ব দিকে মোড় লইয়াছেন। বনভূমির ঘন সন্নিবিষ্ট গাছ ক্রম পাতলা হইয়া আসিতে লাগিল। অবশেষে আমরা রৌদ্রোজ্জ্বল খোলা জায়গায় নীল আকাশের তলায় আসিয়া দাঁড়াইলাম। সম্মুখেই বালুকার একটা বিস্তীর্ণ বলয়, প্রায় 60 মাইল চওড়া। দুইকে কতখানি তাহা আন্দাজ করা গেল না। বনের কোল ঘেঁষিয়া অর্ধচন্দ্রাকারে পড়িয়া আছে। বালুর উপর সূর্যকিরণ পড়িয়া চকচক করিতেছে। শীতের প্রভাতে দেখিতে বড় চমৎকার লাগিল। এই বালু বলয় জঙ্গলকে পূর্ব দিক হইতে আর অগ্রসর হইতে দেয় নাই। কোন সুদূর অতীতে হয়তো ইহাটি স্রোতস্বিনী ছিল। তারপর প্রাকৃতিক বিপর্যয়ে, হয়তো ভূমিকম্পে খাদ উঁচু হইয়া শুষ্ক বালু প্রান্তরে পরিণত হইয়াছে। আমরা বালুর কিনারায় বসিয়া সিগারেট ধরাইলাম। অল্পকাল পরেই কুমার ত্রিদীপ আসিয়া উপস্থিত হইল। বলিলেন, দিব্যি খিদে পেয়েছে না? ওই যে দুর্যোধন পৌঁছে গেছে, চলুন। এতক্ষণ লক্ষ্য করি নাই। কুমার ত্রিদীপের ওড়িয়া বাবুর্চি মোটর হতে ব্যাস্কেট নামিয়ে ইতিমধ্যে হাজির হয়েছিল। অনতি দূরে একটা গাছের তলায় ঘাসের উপর সাদা তোয়ালে বিছিয়ে খাদ্যদ্রব্য সাজিয়ে রাখছিল। তাকে দেখে কুলে প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো আমরা সেই দিকে দৌড়ে গেলাম। আহার করতে করতে কে কি পেয়েছি তার হিসাব হলো। দেখা গেল আমার এক কার্তুজে 7টা হরিয়াল সত্ত্বেও কুমার বাহাদুরি জিতিয়া আছেন। আকণ্ঠ আহার ও অনুপান হিসেবে থার্মোফ্লাক্স হতে গরম চা নিঃশেষ করে আবার সিগারেট ধরানো গেল। কুমার ত্রিদীপ গাছের গুড়িতে ঠেসান দিয়ে বসলেন। সিগারেটে সুদীর্ঘ টান দিয়ে অর্ধনিমিলিত চোখে বললেন,
এই যে বালুবন্ধ দেখছেন, এখান থেকে জমিদারের নাম হচ্ছে চোরাবালি। এদিকটা সব হিমাংশুর। বলে পূর্ব দিক নির্দেশ করে হাত নাড়লেন। ব্যোমকেশ বলল, আমিও তাই আন্দাজ করেছিলাম। এই বালির ফালিটা লম্বায় কতখানি? সমস্ত বনটাকেই ঘিরে আছে নাকি? না না, মাইল 3 লম্বা আছে। তারপর আমার মাঠ আরম্ভ হচ্ছে। এরই মধ্যে কোথায় একটা জায়গায় খানিকটা চোরাবালি আছে, কিন্তু ঠিক কোথায় আছে কেউ জানে না। কিন্তু ভয়ে কোনো মানুষ বাড়ির উপর দিয়ে হাঁটে না, এমনকি গরু বাছুর, শেয়াল, কুকুর পর্যন্ত এদিকটা এড়িয়ে চলে। বালিতে কোথাও জল নেই বোধহয়। তা বলতে পারি না, শুনেছি ওইদিকে খানিকটা জায়গার জল আছে, তাও সবসময় পাওয়া যায় না। বলেই দক্ষিণ দিকে যেখানে বালুর রেখা বেঁকে বনের আড়ালে অদৃশ্য হয়েছে, সেই দিকে আঙুল দেখালেন। এমন সময় হঠাৎ অতি নিকটে বনের মধ্যে বন্দুকের আওয়াজ শুনিয়া আমরা চমকিয়া উঠিয়া বসিলাম। আমরা 3 জনেই এখানে রহিয়াছি, তবে কে আওয়াজ করিল? বিস্মিতভাবে পরস্পরের মুখের দিকে চাহিয়া এই কথা ভাবিতেছি, এমন সময় একজন বন্দুকধারী লোক মৃত খরগোশ কান ধরিয়া ঝুলাইতে ঝুলাইতে জঙ্গল হইতে বাহির হইয়া আসিল। তাহার পরিধানে যোধপুরি ব্রিচেস, মাথায় বয় স্কাউটের মতো খাকি টুপি, চামড়ার কোমরবন্ধে সারি সারি কার্তুজ আটা রহিয়াছে। কুমার ত্রিদীপ উচ্চহাস্য করিয়া বলিলেন, আরে হিমাংশু, এসো এসো। খরগোশ মাটিতে ফেলিয়া হিমাংশুবাবু আমাদের মধ্যে আসিয়া বসিলেন। বলিলেন, অভ্যর্থনা আমারই করা উচিত, এবং করছিও, বিশেষত এদের। কুমার আমাদের পরিচয় করিয়া দিলেন। তারপর হাসিয়া হিমাংশুবাবুকে বলিলেন, তুমি বুঝি আর লোভ সামলাতে পারলে না? কিংবা ভয় হলো পাশে তোমার সব বাঘ আমরা ব্যাক করে ফেলি? হিমাংশুবাবু বলিলেন, আর বলো কেন, মহা ফ্যাসাদে পড়া গেছে। আজই আমার ত্রিপুরায় যাবার কথা ছিল, সেখান থেকে শিকারের নেমন্তন্ন পেয়েছি, কিন্তু ওই যাবা হলো না, দেওয়ানজি আটকে দিল। বাবার আমলের লোক, একটু ছুট্ট পেলেই জুলুম জবরদস্তি করেন, কিছু বলতেও পারি না। তাই রাগ করে আজ সকালবেলা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। দূর তোর, কিছু না হোক 2-1 বন পায়রাও তো মারা যাবে। কুমার বলিলেন, হায় হায়, কোথায় বাঘ ভাল্লুক আর কোথায় বন পায়রা, দুঃখ হবার কথা বটে, কিন্তু যাওয়া হলো না কেন? হিমাংশুবাবু ইতিমধ্যে খাবার বাক্সটা নিজের দিকে টানিয়া লইয়া তাহার ভিতর হইতে অনুসন্ধান করিতেছিলেন। প্রফুল্ল মুখে কয়েকটা ডিম সেদ্ধ আর কাটলের বাইর করিয়া চর্বণ করিতে আরম্ভ করিলেন। আমি এই অবসরে তাহার চেহারাখানা ভালো করিয়া দেখিয়া লইলাম। বয়স আমাদেরই সমান হইবে। বেশ মজবুত, হৃষ্টপুষ্ট দেহ, মুখে একজোড়া উগ্র জার্মান গোঁফ মুখখানাকে অনাবশ্যক রকম হিংস্র করিয়া তুলিয়াছে। চোখের দৃষ্টিতে পুরাতন বাঘ শিকারীর নিষ্ঠুর সতর্কতা সর্বদাই উকিঝুঁকি মারিতেছে। এক নজর দেখিলে মনে হয় লোকটা ভীষণ দুর্দান্ত, কিন্তু তবু বর্তমানে তাহাকে পরম পরিতৃপ্তির সহিত অর্ধমোদিত নেত্রে কাটলেট চিবাইতে দেখিয়া আমার মনে হইল চেহারাটি তাহার সত্যকার পরিচয় নয়। বস্তুত লোকটি অত্যন্ত সাদাসিধে অনাড়ম্বর, মনের মধ্যে কোনো মার প্যাচ নাই। সাংসারিক বিষয়ে হয়তো একটু অনমন্যমনস্ক। নিদ্রায় জাগরণে নিরন্তর বাঘ ভাল্লুকের কথা চিন্তা করিয়া বোধ করি বুদ্ধিটাও সাংসারিক ব্যাপারের অনুপযুক্তি হয়ে পড়েছে। কাটলেট ও ডিম্ব সমপনার্থে চায়ের ফ্লাক্সে চুমুক দিয়া হিমাংশুবাবু বলিলেন, কি বললেন? যাবা হলো না কেন? নিহাতি বাজে কারণ। কিন্তু দেওয়ানজি ভয়ানক ভাবিত হয়ে পড়েছে, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। কাজেই অনির্দিষ্ট কালের জন্য আমাকে এখানে ঘাঁটি আগলে বসে থাকতে হলো। হয়েছে কি? হয়েছে আমার মাথা। জানো তো, বাবা মারা যাবার পর থেকে গত 5 বছর ধরে প্রজাদের সঙ্গে একটানা মামলা মোকদ্দমা চলছে। আদায় তহসিলও ভালো হচ্ছে না। এই নিয়ে অষ্টপ্রহর অশান্তি লেগেই আছে। উকিল, মুক্তার, পরামর্শ সবই তো তুমি জানো। যা হোক, মুক্তার নামা দিয়ে একরকম নিশ্চিন্তি হয়ে গেছিলাম।
এমন সময় আবার এক নতুন ফ্যাচাং। মাস কয়েক আগে বেবির জন্য একটা মাস্টার রেখেছিলাম, সে হঠাৎ পরশুদিন থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। যাওয়ার সময় নাকি খান পুরনো হিসাবের খাতাও নিয়ে গেছে। সে একেবারে তুমুল কাণ্ড। থানা পুলিশ হই হই রই হই বেঁধে গেছে। দেওয়ানজির আবার বিশ্বাস এটা আমার মামলাবাজদের একরকম মারাত্মক প্যাচ। ব্যোমকেশ জিজ্ঞেস করিল, লোকটা এখনো ধরা পড়েনি? বিমর্ষভাবে ঘাড় নাড়িয়া হিমাংশুবাবু বলিলেন, না, যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ছে। হঠাৎ থামিয়া গিয়া কিছুক্ষণ বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, আরে, এটা তো এতক্ষণ আমার মাথাতেই ঢোকেনি। আপনি তো একজন বিখ্যাত ডিটেকটিভ, চোর ডাকাতদের সাক্ষাৎ জম। তাহলে মশাই দয়া করে যদি 2-1 দিনের মধ্যে লোকটাকে খুঁজে বার করে দিতে পারেন, তাহলে আমার ত্রিপুরায় যাওয়ার শিকারে আর ফসকাবে না। কাল পরশুর মধ্যে দিতে পারলে তো। ব্যোমকেশ মৃদুস্বরে বলিল, সত্যান্বেষে। আমরা সকলে হাসিয়া উঠিলাম। কুমার ত্রিদীপ বলিলেন, চোরের মন পুইয়া দাঁড়ে, তুমি বুঝি কেবল শিকারের কথাই ভাবছো? ব্যোমকেশ বলিল, আমাকে কিছু করতে হবে না, পুলিশই খুঁজে বার করবে। এখন এইসব জায়গা থেকে একেবারে লোপাট হয়ে যাওয়া সম্ভব নয়। কলকাতা হলেও তাও বা কথা ছিল। হিমাংশুবাবু মাথা নাড়িয়া বলিলেন, পুলিশের কম্য নয়। এই 3 দিনে সমস্ত দেশটা তারা তোলপাড় করে ফেলেছে। কাছাকাছি যত রেলওয়ে স্টেশন আছে সব জায়গায় পাহারা বসিয়েছে, কিন্তু এখনো তো কিছু করতে পারলো না। দোহাই ব্যোমকেশ বাবু, আপনি কেসটা হাতে নিন। সামান্য ব্যাপার, আপনার 2 ঘন্টাও সময় লাগবে না। ব্যোমকেশ তাহার আগ্রহের আতিশয্য দেখিয়া মৃদু হাস্যে বলিলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘটনাটা তাহলে আগাগোড়া বলুন, একটু শুনি। হিমাংশুবাবু সাক্ষাতে হাত উল্টাইয়া বলিলেন, আমি কি সব জানি চাই? তার সঙ্গে বোধহয় সাকুল্য 5 দিনও দেখা হয়নি। যা হোক, যতদূর জানি বলছি, শুনুন। কিছুদিন আগে, বোধহয় মাস 2 হবে, একদিন সকালবেলা একটা নেলাখাপা গোছের ছোকরা আমার কাছে এসে হাজির হলো। তাকে আমি কখনো দেখিনি, এই অঞ্চলের লোক বলেও তো বোধ হলো না। তার গায়ে ছিল ছেঁড়া একটা কামিজ, পায়ে ছেঁড়া চটি জুতো, রোগা বেটে দুর্বিজ্ঞ পীড়িত চেহারা। কিন্তু কথাবার্তা শুনে মনে হলো ছোকরা শিক্ষিত। সে বললে চাকরির অভাবে খেতে পাচ্ছে না, যা হোক একটা চাকরি দিতে হবে। তা আমি জিজ্ঞাসা করলাম, কি পারো? পকেট থেকে বিএসসির একটা ডিগ্রি বার করে আমাকে দেখিয়ে দিল আর বলল, যা কাজ দেবেন তাই করব। ছোকরার অবস্থা দেখে আমার একটু দয়া হলো, কিন্তু কি কাজ দেব? সেরেস্তায় তো আর একটাও জায়গা খালি নেই। ভাবতে ভাবতে মনে পড়ল, আমার মেয়ে বেবির জন্য একটা মাস্টার রাখবার কথা গিন্নি কয়েকদিন ধরেই বলছিল। বেবি ধরুন এই 7-এ পড়েছে, সুতরাং তার পড়াশোনার দিকে এবার একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। তাকে মাস্টার বহাল করলাম। কারণ অবস্থা যাই হোক, ছোকরা শিক্ষিত, ভদ্র ঘরের সন্তান। বাড়িতে বাইরের একটা ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দিলাম। ছোকরা কৃতজ্ঞতা একেবারে কেঁদে ফেলল। তখন কে ভেবেছিল যে নাম যদ্দূর মনে পড়ছে হরিনাথ চৌধুরী, কায়স্থ। তা যা হোক, সে বাড়িতেই রইল। আমার সঙ্গে খুব বড় সব একটা দেখা সাক্ষাৎ হয় না। বেবিকে 2 বেলা পড়াচ্ছে এই পর্যন্তই জানতাম। হঠাৎ সেদিন শুনলাম ছোকরা কাউকে কিচ্ছু না বলে কবে উধাও হয়ে গেছে। উধাও হয়েছে তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মাঝখান থেকে কতগুলো বাজে পুরনো হিসেবের খাতা নিয়ে গিয়েই আমার সর্বনাশটা করে গেল। এখন তাকে খুঁজে বার করা না পর্যন্ত আমার নিস্তার নেই ব্যোমকেশ বাবু। হিমাংশুবাবু নীরব রহিলেন। ব্যোমকেশ ঘাসের ওপর লম্বা হইয়া শুয়া শুনিতেছিলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞেস করিল, ছোকরা খেত কোথায়? আমার বাড়িতেই খেত।
আদর যত্নের কোনো ত্রুটি ছিল না। বেবির মাস্টার বলে গিন্নি তাকে নিজে। এই সময় পেছনে একটা গাছের মাথায় ফটফট শব্দ শুনিয়া আমরা মাথা তুলিয়া দেখিলাম একটা প্রকাণ্ড বনমোরগ নানা বরণের পুচ্ছ ঝুলাইয়া এক গাছ হইতে অন্য গাছে উড়িয়া যাইতেছে। গাছ দুটোর মধ্যে ব্যবধান 30 হাতের বেশি হইবে না, কিন্তু নিমিষের মধ্যে বন্দুকের ব্রিজ খুলিয়া টোটা করিয়া হিমাংশুবাবু ফায়ার করিলেন। পাখিটা অন্য গাছ পর্যন্ত পৌঁছতে পারিল না, তার মধ্যে ধপ করিয়া মাটিতে পড়িল। ব্যোমকেশ সপ্রশংসা নেত্রে চাহিয়া বলিল, সত্যিই অসাধারণ। কুমাত্রদীপ বলিলেন, ও আর কি দেখলেন, ওর চেয়েও ঢের বেশি আশ্চর্যবিদ ওর পেটে আছে। হিমাংশু, তোমার সেই শব্দবিধি প্যাঁচটা একবার দেখাও না। আরে না না, ওসব এখন থাক, চলো আর একবার জঙ্গলে ঢোকা যাক। সে হচ্ছে না, ওটা দেখাতেই হবে। নাও, চোখে রুমাল বাঁধো। কি ছেলে মানুষই বলুন দেখি, ও একটা বাজে ট্রিক। আপনারা যে কতবার তা দেখেছেন। আমরা কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম, বলিলাম, তা হোক, আপনাকে দেখাতে হবে। তখন হিমাংশুবাবু বলিলেন, আচ্ছা দেখাচ্ছি, কিছুই নয়, চোখ বেঁধে কেবল শব্দ শুনে লক্ষ্যভেদ করা। ব্যোমকেশ বাবু, আপনি রুমাল দিয়ে চোখটা বেঁধে দিন, কিন্তু দেখবেন কান দুটো যেন খোলা থাকে। ব্যোমকেশ রুমাল দিয়া বেশ শক্ত করিয়া তাহার চোখ বাঁধিয়া দিল। তখন কুমাত্রীদেব একটি চায়ের পেয়ালা লইয়া তার হাতলে খানিকটা সুদাবা দিলেন। তারপর পা টিপে টিপে গিয়ে, যাতে হিমাংশুবাবু বুঝতে না পারেন তিনি কোন দিকে গেছেন, প্রায় 25 হাত দূরে একটা গাছের ডালে পেয়ালাটা ঝুলিয়ে দিল। ব্যোমকেশ বলিল, হিমাংশুবাবু, এবার শুনুন। কুমাত্রদীপ চামচ দিয়ে পেয়ালাটা আঘাত করিলেন, টুং করিয়া শব্দ হইল। হিমাংশুবাবু বন্দুক কোলে লইয়া যেদিক হইতে শব্দ আসিল সেই দিকে ঘুরিয়া বসিলেন। বন্দুকটা একবার তুলিলেন, তারপর বলিলেন, আর একবার বাজাও। কুমাত্রদীপ আরেকবার শব্দ করিল। শব্দেরই সম্পূর্ণ মিলে যাইবার পূর্বেই বন্দুকের আওয়াজ হলো। দেখলাম পেয়ালাটা চূর্ণ হয়ে উড়ে গেছে, কেবল তাহার ডাটিটার ডাল হতে ঝুলছে। মুগ্ধ হয়ে গেলাম। পেশাদার বাজিকরের সাজানো নাট্যমঞ্চে এরকম খেলা দেখা যায় বটে, কিন্তু তার মধ্যে অনেক জুয়া চুরি আছে। এ একেবারে নির্জলা খাঁটি জিনিস। হিমাংশুবাবু চোখের রুমাল খুলিয়া ফেলিয়া বলিলেন, হয়েছে? আমাদের মুক্তকণ্ঠ প্রশংসা শুনিয়া তিনি একটু লজ্জিত হইয়া পড়িলেন। ঘড়ির দিকে তখন তাকিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, ও কথা থাক, আপনাদের সুখ্যাতি আর বেশিক্ষণ শুনলে আমার গণ্ডর দেশ ক্রমে বিলেতি বেগুনের মতো লাল হয়ে উঠবে। এখন উঠুন, চলুন ইতর প্রাণীদের বিরুদ্ধে আর একবার অভিযানে বেরানো যাক। বেলা 1:30টার সময় শিকার শ্রান্ত 4 জন মোটরের কাছে ফিরিয়া আসিলাম। হরিনাথ মাস্টারের খাতা চুরির কাহিনী চাপা পড়িয়া গিয়েছিল। হিমাংশুবাবু কি জানি কেন ব্যোমকেশের সাহায্য লইতে আর বিশেষ আগ্রহী ছিল না। বোধহয় তুচ্ছ ব্যাপারে সদ্য পরিচিত একজন লোককে খাটাইতে লইতে তিনি কুণ্ঠিত হইতেছিলেন। হয়তো তিনি ভাবিতেছিলেন যে পুলিশই শীঘ্রই ব্যাপারে একটা সমাধান করিয়া ফেলিবে। সে যাহাই হোক, ব্যোমকেশ সেই প্রসঙ্গটা পুনরুত্থাপন করল। আপনার হরিনাথ মাস্টারের কাহিনীটা ভালো করে শোনা হলো না। হিমাংশুবাবু মোটরের ফুটবোর্ডে পা তুলে দিয়ে বললেন, আমি যা জানি সবই প্রায় বলেছি, আর বিশেষ কিছু জানবার আছে বলে তো আমার মনে হয় না। ব্যোমকেশ আর কিছু বলল না। কুমাত্রদীপ বললেন, চলো হিমাংশু, তোমাকে মোটরে বাড়ি পৌঁছে দিয়ে যাই। তুমি বোধহয় হেঁটেই এসেছো। হিমাংশুবাবু বলিলেন, হ্যাঁ, তবে রাস্তা দিয়ে ঘুর পড়ে বলে ওদিক দিয়ে মাঠে মাঠে এসেছি। ওদিক দিয়ে মাইল খানিক পড়ে। বলে দক্ষিণ দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। কুমাত্রদীপ বললেন, রাস্তা দিয়ে অন্তত মাইল 2। চলো তোমাকে পৌঁছে দিই। আর যদি নেমন্তন্ন করো তাহলে না হয় দুপুরের স্নানাহারটা তোমার বাড়িতেই সারবো। কি বলেন আপনারা? আমাদের কোনো আপত্তিই ছিল না। আমোদ করতে এসেছি, গৃহস্বামী যেখানে নিয়ে যাবেন সেখানে যেতেই রাজি ছিলাম। আমরা ঘাড় নেড়ে সম্মতি জানালাম। হিমাংশুবাবু বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়, সে আর বলতে। তোমরা তো আজ আমারই অতিথি। এতক্ষণ এই প্রস্তাব না করায় আমারই অন্যায় হয়েছে। যাই হোক, উঠে পড়ুন গাড়িতে, আর দেরি নয়।
খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে পারেন, তারপর একেবারে বৈকালিক চা সেরে বাড়ি ফিরলেই হবে। ব্যোমকেশ বলিল, এবং পারি যদি ইতিমধ্যে আপনার পলাতক মাস্টারের একটা ঠিকানা করা যাবে। হ্যাঁ, সেও একটা কথা বটে। আমার দেওয়ান হয়তো তার সম্পর্কে আরো অনেক কথা বলতে পারতেন। বলে তিনি নিজে অগ্রবর্তী হয়ে গাড়িতে উঠিলেন। হিমাংশুবাবু খুবই সমাদর সহকারে আমাদের আহ্বান করিলেন বটে, কিন্তু তবু আমার একটা ক্ষীণ সন্দেহ জাগতে লাগলো যে তিনি মন খুলে খুশি হতে পারেননি। 10 মিনিট পরে আমাদের গাড়ি তার প্রকাণ্ড উদ্যানের লোহার ফটক পার হয়ে প্রাসাদের সম্মুখে দাঁড়ালো। গাড়ির শব্দে একটি প্রৌঢ়গোছের ব্যক্তি ভিতর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। তারপর হিমাংশুবাবুকে গাড়ি থেকে নামিতে দেখে তিনি খড়ম পায়ে তাড়াতাড়ি নেমে এসে বিচলিত স্বরে বলে উঠলেন, বাবা হিমাংশু, যা ভেবেছিলুম তাই। হরিনাথ মাস্টার শুধু খাতায় চুরি করেননি, সঙ্গে সঙ্গে তহবিল থেকে 6,000 টাকাও নিয়ে গেছে। বেলা 3টে বাজিয়া গিয়াছিল। শীতের অপরাহ্ন ইহারই মধ্যে দিব্যলোকের উজ্জ্বলতা ম্লান করিয়া আনিয়াছিল। এবার ভট্টাচার্য মশাইয়ের মুখে ব্যাপারটা পুরোপুরি শোনা যাক বলিয়া ব্যোমকেশ মোটা তাকিয়ার ওপর কোনই ভর দিয়া বসিল। গুরুভোজনের পর বৈঠকখানায় গদির ওপর বিস্তৃত ফরাসের শয্যায় এক একটা তাকিয়া আশ্রয় করিয়া আমরা 4 জনে গড়াইতেছিলাম। হিমাংশুবাবুর কন্যা বেবি ব্যোমকেশের কোলের কাছে বসিয়া নিবিষ্ট মনে একটা পুতুলকে কাপড় পরাইতেছেন। এই 2 ঘন্টায় তাহাদের মধ্যে বিশেষ বন্ধুত্ব জন্মিয়া গিয়াছিল। দেওয়ান কালীগতি ভট্টাচার্য মহাশয় একটু তফাতে ফরাসের উপর মেরুদণ্ড দিয়া সিধা করিয়া পদ্মাসনে বসিয়াছিলেন, যেন একটু সুবিধা পাইলেই ধ্যানস্থ হইয়া পড়িবেন। বস্তুত তাহাকে দেখিলে জপ তপ ধ্যান ধারণার কথাই বেশি করিয়া মনে হয়। আমি তো প্রথম দর্শনে তাহাকে জমিদারবাবুর পুরোহিত বলিয়া ভুল করিয়াছিলাম। শীর্ণ গৌরবর্ণ দেহ, মণ্ডিত মুখ, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে আদরের মতো একটি সিঁদুরের টিপ, মুখে তপ্ত কৃশ শান্তির ভাব। বৈশ্বিকতার কোনো চিহ্নই সেখানে বিদ্যমান নয়। অথচ এক শিকার পাগল সংসার উদাসী জমিদারের বৃহৎ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা যে এই লোকটির তীক্ষ্ণ সতর্কতার উপর নির্ভর করিতেছে তাহাতে সন্দেহ নাই। মান্য অতিথি সংবর্ধনা হইতে আরম্ভ করিয়া জমিদারির সামান্য খুঁটিনাটি পর্যন্ত ইহারই কটাক্ষ ইঙ্গিতে সুনিয়ন্ত্রিত হইতেছে। ব্যোমকেশের কথায় তিনি নড়িয়া চড়িয়া বসিলেন। ক্ষণকাল মুদ্রিত চক্ষে নীরব থাকিয়া ধীরে ধীরে বলিলেন, হরিনাথ লোকটা আপাত দৃষ্টিতে এতই সাধারণ আর অকিঞ্চিতকর যে তার সম্বন্ধে বলতে গিয়ে মনে হয় বলবার কিছুই নেই। লেলা ক্যাবলা গোছের একটা ছোড়া, অথচ তার পেটে এতখানি শয়তানি লুকোনো ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। আমি মানুষ চিনতে বড় ভুল করি না, এক নজর দেখেই কে কেমন লোক বুঝতে পারি, কিন্তু সে ছোঁড়া আমার চোখেও ধুলো দিয়েছে। একবারও সন্দেহ হয়নি যে এটা তার ছদ্মবেশ। তার মনে কোনো কুঅভিপ্রায় আছে। প্রথম যেদিন এলো সেদিন তার জামা কাপড়ের দুরবস্থা দেখে আমি ভান্ডার থেকে 2 জোড়া কাপড়, 2টো গেঞ্জি, 2টো জামা আর 2খানা কম্বল দিয়েছিল। একখানা ঘর হিমাংশু বাবাজি তাকে আগেই দিয়েছিলেন। ঘরটাতে পুরনো খাতাপত্র এবং কাগজপত্র থাকতো, তাছাড়া বিশেষ কোনো কারণে ব্যবহার হতো না। সেই ঘরে তক্তপোষ ঢুকিয়ে তার শোবার ব্যবস্থা করা হলো। ঠিক হলো বেবি 2 বেলা ওই ঘরেই পড়বে। তার খাওয়া দাওয়া সম্বন্ধে আমি স্থির করেছিলাম অনাদি সরকারের কিংবা কোনো আমলার বাড়িতে গিয়ে খেয়ে আসবে। আমলারা সবাই কাছে পিঠেই থাকে, কিন্তু আমাদের মা লক্ষ্মী সে প্রস্তাবে মত দিলেন না। কিন্তু তিনি অন্দর থেকে বলে পাঠালেন যে বেবির মাস্টার বাড়িতেই খাওয়া দাওয়া করবে। এ ব্যবস্থাই ধার্য হলো।
তারপর সে বেবিকে নিয়মিত পড়াতে লাগলো। আমি দুদিন তার পড়ানো লক্ষ্যও করেছিলাম, দেখলুম ভালোই পড়ায়। তারপর তার দিকে মন দেওয়ার সুযোগ পাইনি, জানেন তো, ঠিক সুযোগ পেয়ে উঠিনি। মাঝে মাঝে আমার কাছে এসে বসতো, ধর্ম সম্বন্ধে দু চার কথা শুনতে চাইতো। এমনই ভাবে 2 মাস কেটে গেল। গত শনিবার আমি সন্ধ্যের পরই বাড়ি চলে যাই। আমি যে বাড়িতে থাকি দেখেছেন বোধহয়, ফটকে ঢুকতে ডান দিকে যে হলদে বাড়িখানা, সেইটা। কয়েক মাস হলো আমি আমার স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়েছি। একলাই থাকি, সপাক খাই, আমার কোনো কষ্ট হয় না। শনিবার রাত্রে আমার পুরস্মরণ করার কথা ছিল, তাই সকাল সকাল গিয়ে উদ্যোগ আয়োজন করে পুজোয় বসলুম। উঠতে অনেক রাত হয়ে গেল, বুঝলেন। পরদিন সকালে এসে শুনলুম মাস্টারকে পাওয়া যাচ্ছে না। ক্রমে বেলা 12টা বেজে গেল, তখনও মাস্টারের দেখা নেই। আমার সন্দেহ হলো, তার ঘরে গিয়ে দেখলুম রাত্রে সে বিছানায় শোয়নি। তখন সে আলমারিতে জমিদারের পুরনো হিসাবের খাতা, সেটা খুলে দেখলুম গত 4 বছরের হিসেবের খাতা নেই। গত 4 বছর থেকে অনেক বড় বড় প্রজাদের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে। সন্দেহ হলো এ তাদেরই কারসাজি। জমিদারির হিসেবের খাতা শত্রুপক্ষের হাতে পড়লে তাদের অনেক সুবিধা হয়। বুঝলুম হরিনাথ তাদেরই গুপ্তচর। মাস্টার সেজে জমিদার জরুরি দলিল চুরি করতে জন্য এসেছিল। পুলিশে খবর দিল, কিন্তু তখনও জানি না যে সিন্ধুক থেকে 6,000 টাকাও লোপাট হয়েছে। এ পর্যন্ত বলিয়া দেওয়ানজি থামিলেন। তারপর ঈষৎ কুণ্ঠিতভাবে বলিলেন, নানা কারণে কিছুদিন থেকে তহবিলের টাকার কিছু টানাটানি পড়েছে। সম্প্রতি মোকদ্দমার খরচ ইত্যাদি বাবদ কিছু টাকার দরকার হয়েছিল, তাই মহাজনের কাছ থেকে 6,000 টাকা হাওলাত নিয়ে সিন্ধুকে রাখা হয়েছিল। টাকাটা পুঁটলি বাঁধা অবস্থায় সিন্ধুকের এক কোণেই রাখা ছিল। ইতিমধ্যে অনেকবার সিন্ধুক খুলেছি, কিন্তু পুঁটলি খুলে দেখবার কথা একবারও মনে হয়নি। আজ সদর থেকে উকিল টাকা চেয়ে পাঠিয়েছে। পুঁটলি খুলে টাকা বার করতে গেলাম, দেখি নোটের তারার বদলে কতগুলো পুরনো খবরের কাগজ রয়েছে। দেওয়ানজি নীরব হইলেন। শুনিতে শুনিতে ব্যোমকেশ আবার চিত হইয়া শুইয়া পড়িয়াছিল। কড়িকাঠে দৃষ্টি নিবন্ধ রাখিয়া বলিল, তাহলে সিন্ধুকের তালা ঠিকই আছে, চাবি কার কাছে থাকে? দেওয়ান বলিলেন, সিন্ধুকের 2টি চাবি, একটা আমার কাছে থাকে আর একটা হিমাংশু বাবাজির কাছে। আমার চাবি ঠিকই আছে, কিন্তু হিমাংশু বাবাজির চাবি শুনছি কদিন থেকে পাওয়া যাচ্ছে না। হিমাংশুবাবু শুষ্ক মুখে বলিলেন, আমারই দোষ। চাবি আবার কোনো কালে ঠিক থাকে না, কোথায় রাখি ভুলে যাই। এবারেও কয়েকদিন থেকে চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সেজন্য উদ্বিগ্ন হয়নি। ভেবেছিলাম কোথাও না কোথাও তো আছেই। ব্যোমকেশ উঠিয়া বসিল। হাসিয়া বেবিকে নিজের কোলের ওপর বসাইয়া বলিল, মা লক্ষ্মীর মাস্টারটি জুটেছিল ভালো, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আশ্চর্য। ভালো করে খোঁজ করা হচ্ছে তো? দেওয়ান কালীগতি বলিলেন, যতদূর সাধ্য ভালো করেই খোঁজ করানো হচ্ছে। পুলিশ তো আছেই, তারপর আমিও লোক লাগিয়েছি, কিন্তু কোনো সংবাদই পাওয়া যাচ্ছে না। বেবি পুতুল রাখিয়া ব্যোমকেশের গলা জড়িয়া ধরিল। জিজ্ঞেস করিল, আমার মশাই কবে ফিরে আসবেন? ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, জানি না, বোধহয় আর আসবে না। বেবির চোখ দুটি ছল ছল করিয়া উঠিল। তুমি মাস্টার মশাইকে খুব ভালোবাসো না? বেবি ঘাড় নাড়িল। খুব ভালোবাসতাম, তিনি আমাকে
বলো তো 7 নাম কত হয়? ব্যোমকেশ বলিতেছে। কত? 64। বেবি বলিল, তুমি কিছুই জানো না। 7 নাম 63। আর তুমি মা কালী স্তবে জানো? না তো। মা কালীর স্তব কি তোমায় মাস্টার মশাই শিখিয়েছিলেন নাকি? হ্যাঁ, শুনবে। নমস্তে কালিকা দেবী করল বদনে। কালীগতি হর্ষমুখে তাহাকে বাধা দিয়া বলিলেন, বেবি, তোমার কালীস্তব আমরা পরে শুনবো, এখন বাগানে খেলা করো, যাও। বেবি একটু ক্ষুণ্ণভাবে পুতুল লইয়া প্রস্থান করিল। দেওয়ান কালীগতি আস্তে আস্তে বলিলেন, লোকটা মাস্টার হিসেবে মন্দ ছিল না জানেন, বেশ যত্ন করেই পড়াতো, অথচ। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা চলুন দেখি মাস্টারের ঘরটা একবার ঘুরে আসা যাক। বাড়ির সম্মুখস্থ লম্বা বারান্দার এক প্রান্তে একটি প্রকোষ্ঠ, দ্বারে তালা লাগানো ছিল। দেওয়ানজি কষি হইতে চাবির গুচ্ছ বাহির করিয়া তালা খুলিয়া দিলেন। আমরা ঘরে প্রবেশ করিলাম। ঘরটি আয়তনে ছোট, গোটা 2 কাঠের কপাটযুক্ত আলমারি, টেবিল, চেয়ার, তক্তাপোশেই এমনভাবে ভরিয়া উঠিয়াছে যে মনে হয় পা বাড়াইবার স্থান নাই। দ্বারের বিপরীত দিকে একটা ছোট জানলা ছিল, সেটা খুলিয়া দিয়া ব্যোমকেশ ঘরের চারদিকে একবার চোখ ফেরাইল। তক্তপোশের ওপর বিছানাটা অবিন্যস্তভাবে পাট করা হইয়াছে। টেবিলের ওপর শুষ্ক এক পুরু ধুলোর প্রলেপ পড়িয়াছে। ঘরের অন্ধকার একটা কোণে দড়ি টাঙাইয়া কাপড় চোপড় রাখিবার ব্যবস্থা। একটা আলমারির কপাট ঈষৎ উন্মুক্ত। দেওয়ালে লম্বিত একখানি কালীকাঠের পটের কালীমূর্তি হরিনাথ মাস্টারের কালীপ্রীতির পরিচয় দিতেছে। ব্যোমকেশ তক্তপোশের নিচে উকি মারিয়া একজোড়া জুতো টানিয়া বাহির করিয়া বলিল, তাই তো, জুতো জোড়া একদম নতুন দেখছি। ও, আপনারাই কিনে দিয়েছিলেন বুঝি? হ্যাঁ। আশ্চর্য আশ্চর্য। জুতো রাখিয়া দিয়া ব্যোমকেশ দড়ির আলনাটার দিকে গেল। আলনায় কয়েকটা কাঁচা অকাঁচা কাপড় জমিতেছিল, সেগুলিকে তুলিয়া তুলিয়া দেখিল। তারপর আবার বলিল, ভারী আশ্চর্য। হিমাংশুবাবু কৌতূহলী হইয়া জিজ্ঞেস করিলেন, কি হয়েছে? জবাব দেবার জন্য মুখ ফিরাইয়া ব্যোমকেশ থামিয়া গেল। তাহার দৃষ্টি ঘরের বিপরীত কোণে একটি কুলুঙ্গির ওপরে গিয়া পড়িল। সে দ্রুত পদে গিয়া কুলুঙ্গির ভেতর হইতে কি একটা তুলিয়া লইয়া জানলার সম্মুখে আসিয়া দাঁড়াইল। সবিস্ময় বলিল, মাস্টার কি চশমা পরতো? কালীগতি বলিলেন, ওটা বলতে ভুল হয়ে গেছে, পড়তো বটে। চশমা কি ফেলে গেছে নাকি? চশমার কাচের ভিতর দিয়া একবার দৃষ্টি প্রেরণ করিয়া সহাস্যে সেটা আমার হাতে দিয়া ব্যোমকেশ বলিল, হ্যাঁ, আশ্চর্য নয়? কালীগতি ভ্রু কুঞ্চিত করিয়া কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, আশ্চর্য বটে, কারণ যার চোখ খারাপ তার পক্ষে চশমা ফেলে যাওয়া অস্বাভাবিক। এর কি কারণ হতে পারে আপনার মনে হয়? ব্যোমকেশ বলিল, অনেক রকম কারণ থাকতে পারে। হয়তো তার সত্যি চোখ খারাপ ছিল না, আপনাদের ঠকাবার জন্য চশমা পরতো। ইত্যাবস্থায় আমি আর কুমার ত্রিদীপ চশমাটা পরীক্ষা করিতেছিলাম। কুমার ত্রিদীপ বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনার অনুমান বোধহয় ঠিক নয়। চশমাটা অনেক দিনের ব্যবহারে পুরনো হয়ে গেছে, আর কাচের শক্তিও খুব বেশি। আমার ভুলও হতে পারে, তবে মাস্টার আর কারোর পুরনো চশমা নিয়ে এসেছিল এটাও তো সম্ভব। যাও, এবার আলমারিটা দেখা যাক। খোলা আলমারিটার কবাটটি উদ্ঘাটিত করিয়া দেখা গেল তাহার মধ্যে থাকে থাকে খেরো বাঁধানো স্থূলকার হিসেবের খাতা সাজানো রইয়াছে, বোধহয় সবশুদ্ধ 50-60 খানা। ব্যোমকেশ উপরের একটা খাতা নামাইয়া দুহাতে ওজন করিয়া বলিল, বেশ ভারী আছে তো, 4.5 কম হবে না। প্রত্যেক খাতায় বুঝি 1 বছরের হিসাব আছে?
কালীগতি বলিলেন, হ্যাঁ। ব্যোমকেশ খাতার গোড়ার পাতা উল্টাইয়া দেখিল 5 বছর আগেকার খাতা। ইহার পর হইতে 4 বছর শেষ 4 বছরের খাতা চুরিয়ে গিয়াছে। আরো কয়েকখানা খাতা বাহির করিয়া ব্যোমকেশ হিসাব রাখিবার প্রণালী মোটামুটি চোখ বলিয়া দেখিল। প্রত্যেকটি খাতা 2 অংশে বিভক্ত, অর্থাৎ এক ধারে জাবদা ও পাকা খাতা। এক অংশে দৈনন্দিন খুচরো আয় ব্যয়ের হিসেব লিখিত রইয়াছে, অন্য অংশে মোট দৈনিক খরচ তুলিয়া দেওয়া হইয়াছে। সাধারণত জমিদারি খাতা এরূপভাবে লিখিত হয় না, কিন্তু এরূপ লেখার সুবিধা এই যে অল্প পরিশ্রমে জাবদা ও পাকা খাতা মিলাইয়া দেখা যায়। গোড়া হইতে ব্যোমকেশ ব্যাপারটাকে খুব হালকাভাবে লইয়াছিল। অতি সাধারণ গতানুগতিক চুরি ছাড়া ইহার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য আছে তাহা বোধহয় সে মনে করে নাই। কিন্তু ঘর পরীক্ষা শেষ করিয়া যখন সে বাহিরে আসিল, তখন দেখিলাম তাহার চোখ দুটি প্রখর হইয়া উঠিয়াছে। ও দৃষ্টি আমি চিনি, কোথাও যে একটা গুরুতর কিছুর ইঙ্গিত পাইয়াছে। হয়তো যত তুচ্ছ মনে করে হয়ে গেছিল, ব্যাপার তত তুচ্ছ নয়। আমিও মনে মনে একটু উত্তেজিত হইয়া উঠিলাম। ঘরের বাহিরে আসিয়া ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়ায় রহিল। তারপর হিমাংশুবাবুর দিকে ফিরিয়া জিজ্ঞেস করিল, আমি এ ব্যাপারে তদন্ত করি, আপনি সেটা চান? মুহূর্তকালের জন্য হিমাংশুবাবু যেন একটু দ্বিধা করিলেন, তারপর বলিলেন, হ্যাঁ চাইবই কি, এতগুলো টাকা, একটা তার তো একটা কিনারা হওয়া দরকার। ব্যোমকেশ বলিল, তাহলে আমাদের দুজনকে তো এখানে থাকতে হয়। হিমাংশুবাবু বলিল, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর কি বেশি কথা। ব্যোমকেশ কুমার ত্রিদীপের দিকে ফিরিয়া বলিল, কিন্তু কুমার বাহাদুর যদি অনুমতি দেন তবেই আমরা থাকতে পারি, আমরা তো উনার অতিথি। কুমার ত্রিদীপ লজ্জায় পড়িলেন। আমাদের ছাড়িবার ইচ্ছা তাহার ছিল না, কিন্তু ব্যোমকেশের ইচ্ছাটাও তিনি বুঝিতে পারিতেছিলেন। ব্যোমকেশ হিমাংশুবাবুর কাজ করিয়া কিছু উপার্জন করিতে চায় এরূপ সন্দেহ হয়তো তাহার মনে জাগিয়া থাকিবে। তাই তিনি কুণ্ঠিতভাবে বলিলেন, বেশ তো, আপনারা থাকলে যদি হিমাংশুর উপকার হয়। তা বলতে পারি না, হয়তো কিছুই করে উঠতে পারবো না। হিমাংশু, আপনার যদি এ বিষয়ে আগ্রহ না থাকে তো বলুন, চক্ষু লজ্জা করবেন না। আমরা কুমার ত্রিদীপের বাড়িতে বেড়াতে এসেছি, বিষয় চিন্তাও কলকাতায় ফেলে এসেছি। তাই আপনি যদি আমাদের সাহায্য দরকার না মনে করেন তাহলেই বরঞ্চ আমি খুশি হব। ব্যোমকেশ কুমার বাহাদুরের ভিত্তিহীন সন্দেহটার আভাস পাইয়াছে বুঝিতে পারিয়া তিনি আরো লজ্জিত হইয়া উঠিলেন। তাড়াতাড়ি বলিলেন, না না ব্যোমকেশবাবু, আপনারা থাকুন, আপনার যতদিন ইচ্ছা থাকুন। আপনারা থাকলে যদি এই রহস্যের কিছু সমাধান হয়, আমি রোজ এসে আপনাদের খবরাখবর নিয়ে যাব। হিমাংশুবাবু ঘাড় নাড়িয়া সমর্থন করিলেন। আমাদের থাকার স্থির হইয়া গেল। অতঃপর চায়ের ডাক পড়িল। আমরা বৈঠকখানায় ফিরিয়া গেলাম। প্রায় নীরবেই চা পান সমাপ্ত হইল। কুমার ত্রিদীপ ঘড়ির কাঁটার দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, 4:30 বাজে। হিমাংশু, আমি তাহলে আর চলি, কাল আবার অন্য কোনো সময় আসবো। বলিয়া উঠিয়া পড়িলেন। কম্পাউন্ডের বাইরে মোটর অপেক্ষা করিতেছিল। আমি এবং ব্যোমকেশ কুমারের সঙ্গে ফটক পর্যন্ত গেলাম। কুমার বাহাদুর নিজের জমিদারিতে আমাদের জন্য অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। পুকুরে মাছ ধরা, খালে নৌবিহার প্রভৃতি বহুবিধ বেসনের আয়োজন ছিল। সেসব ব্যর্থ হইয়া যাওয়ায় তিনি একটু ক্ষুব্ধ হইয়াছিলেন। মোটরের কাছে পৌঁছিয়া জিজ্ঞেস করিলেন, এই কাজটা আপনার কতদিন লাগবে? ব্যোমকেশ কহিল, কিছুই এখনো বলতে পারছি না। আপনি আমাকে ঘোর অকৃতজ্ঞ মনে করছেন, মনে করাই স্বাভাবিক, কিন্তু এখানকার ব্যাপারটা অত্যন্ত গুরুতর। আমোদ আহ্লাদের অছিলায় একে উপেক্ষা করলে অন্যায় হবে। কুমার বাহাদুর সংকিচিত হইয়া কহিলেন, তাই নাকি? কিন্তু আমার তো অতটা মনে হলো না। অবশ্য অনেকগুলো টাকা গেছে। টাকা যাওয়াটা নেহাত অকিঞ্চিতকর। তবে ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আমার বিশ্বাস হরিনাথ মাস্টার আর বেঁচে নেই।
আমরা দুজনেই চমকে উঠিলাম। কুমার বলিলেন, সে কি? ব্যোমকেশ বলিল, তাই মনে হচ্ছে। আশা করি এ কথা শোনবার পর আমাকে সহজে ক্ষমা করতে পারবেন। কুমার উদ্বিগ্নভাবে বলিলেন, না না, ক্ষমার কোনো কথাই উঠছে না। আপনাকে ছেড়ে দেওয়া আমার কর্তব্য। একটা লোক যদি খুনি হয়ে থাকে। ব্যোমকেশ বলিল, খুনি হয়েছেন এমন কথা কিন্তু আমি এখনই বলছি না, তবে সে বেঁচে নেই আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, ও আলোচনা আরো প্রমাণ নেওয়া পর্যন্ত মুলতবি থাক। আপনি কাল আসবেন তো? তাহলে আমাদের সুটকেসগুলো সঙ্গে করে আনবেন। আচ্ছা, আজ বেরিয়ে পড়ুন, পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। কুমারের মোটর বাহির হয়ে যাইবার পর আমরা বাড়ির দিকে ফিরলাম। ফটক হতে বাড়ির সদর প্রায় 100 গজ দূরে। মধ্যের বিস্তৃত ব্যবধান নানা জাতীয় ছোট বড় গাছপালায় পূর্ণ। মাঝে মাঝে লোহার বেঞ্চি পাতিয়া বিশ্রামের স্থান করা আছে। দেওয়ানের ক্ষুদ্র শীতল বাড়ি দক্ষিণে রেখে আমরা বাগানে প্রবেশ করলাম। শীতকালের দীর্ঘ গোধূলি তখন নেমে এসেছে। অবসন্ন দিবার শেষ শক্তিময় আভা পশ্চিমে জঙ্গলের মাথায় অলক্ষ্যে সংকুচিত হয়ে আসছে। ব্যোমকেশ চিন্তিত নত মুখে পকেটে হাত পড়ে ধীরে ধীরে চলছিল। চিন্তার ধারা তার কোন সর্পিল পথে চলেছে বুঝবার উপায় ছিল না। হরিনাথ মাস্টারের ঘরে সে এমন কি পেয়েছে যা থেকে তার মৃত্যু অনুমান করা যেতে পারে। এই কথা ভাবতে ভাবতে আমিও একটু অন্যমনস্ক হয়ে পড়লাম। নিঝুম পাড়াগাঁয় নিস্তরঙ্গ জীবনযাত্রার মাঝখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, অন্তর থেকে সেটা গ্রহণ করতে পারলাম না। কিন্তু তবু কিছু বলা যায়। গৌর নক্র হ্রদের উপরিভাগ বেশ প্রসন্নই দেখায়। ব্যোমকেশের সঙ্গে অনেক রহস্যময় ব্যাপারে সংশ্লিষ্ট থেকে একটু বুঝিয়েছিলাম যে মুখ দেখে মানুষ চেনা যেমন কঠিন, কেবলমাত্র বহির্বায়ব দেখে কোনো ঘটনার গুরুত্ব নির্ণয় করাও তেমনই দুঃসাধ্য। একটা ইউক্যালিপটাস গাছের তলায় দাঁড়িয়ে ব্যোমকেশ সিগারেট ধরালো। তারপর ঊর্ধ্বমুখে চেয়ে কতকটা আত্মগতভাবেই বলল, জুতো পরে না যাওয়ার একটা কারণ থাকতে পারে। জুতো পরে হাঁটলে শব্দ হয়। যে লোক দুপুর রাত্রে চুপি চুপি করে পালাচ্ছে তার পক্ষে খালি পায়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু সে জামা পরবে না কেন? চশমাটাও ফেলে যাবে কেন? আমি বলিলাম, চশমা পরেনি জানতে পারো, কিন্তু জামা পরেনি এ কথা জানলে কি করে? গুনে দেখলুম সবগুলো জামাই রয়েছে, কাজেই প্রমাণ হলো যে জামা পরে যায়নি। আমি বলিলাম, তোর কতগুলি জামা ছিল তার হিসেব তুমি পেলে কোত্থেকে? দেওয়ানজির কাছ থেকে। তুমি বোধহয় লক্ষ্য করনি, ভান্ডার থেকে মাস্টারকে দুটো গেঞ্জি আর দুটো জামা দেওয়া হয়েছিল। তাছাড়া সে নিজে একটা ছেঁড়া কামিজ পরে এসেছিল, সেগুলো সব আলনায় টাঙানো রয়েছে। আমি একটু চুপ করে থেকে বললাম, তাহলে তুমি অনুমান করো যে ওহে দেখেছো সবে মাত্র শুক্লপক্ষ পড়েছে। সে রাত্রে কি তিথি ছিল বলতে পারো? তিথি নক্ষত্রের সঙ্গে কোনোদিনই সম্পর্ক নেই। নীরবে মাথা নাড়লাম। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদকে পর্যবেক্ষণ করে বলল, বোধহয় অমাবস্যা ছিল। না না, চলো 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 তো, একটু বাজি দেখা যাক। তার কণ্ঠস্বরে একটা উত্তেজনার আভাস পেলাম। চাঁদের দিকে চেয়ে কবি এবং নবপ্রণয়ীরা উত্তেজিত হয়ে ওঠে জানতাম, কিন্তু ব্যোমকেশের মধ্যে কবিত্ব বা প্রেমের বাষ্পটুকু পর্যন্ত না থাকা সত্ত্বেও সে চাঁদ দেখে এমন উতলা হয়ে উঠল কেন বুঝলাম না। যা হোক, তার ব্যবহার অধিকাংশ সময়ই বুঝতে পারি না, ওটা অভ্যাস হয়ে গেছে। তাই সে যখন ফিরে বাড়ির অভিমুখে চলল তখন আমিও নিঃশব্দে তার সহগামী হলাম। আমরা বাগানের যে অংশটা এসে পৌঁছেছিলাম সেখান থেকে বাড়ির ব্যবধান 50 গজের বেশি হবে না।
সিধা গেলে মাঝে কয়েকটা বড় বড় ঝাউয়ের ঝোপ উত্তীর্ণ হয়ে যেতে হয়। ঝাউয়ের ঝোপগুলো বাগানের কিয়দাংশ ঘিরে যেন পৃথক করে রেখেছে। ঘাসের উপর দিয়ে নিঃশব্দ পদে আমরা প্রায় ঝাউ ঝোপের কাছে পৌঁছেছি। এমন সময় ভিতর থেকে একটা চাপা কান্নার আওয়াজ পেয়ে আমাদের গতি আপনা থেকেই রুদ্ধ হয়ে গেল। ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম সে ঠোঁটের উপর আঙুল রেখে আমাকে নীরব থাকবার সংকেত জানাচ্ছে। কান্নার ভিতর থেকে একটা ভাঙা গলার আওয়াজ শুনতে পেলাম। বাবু, এই এই অনাদি সরকার আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। পুরনো চাকর বলে আমাকে দয়া করুন, মাটা করুন, ভুল বুঝছেন। আমার মেয়ে অপরাধী, কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি, ও মহাপাপ আমি করিনি। কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। তারপর হিমাংশুবাবুর কড়া কঠিন স্বর শোনা গেল। ঠিক বলছো, তোমরা মারোনি? ধর্ম জানেন হুজুর, আপনি মালিক, দেবতা। আপনার কাছে যদি মিথ্যে কথা বলি তবে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়। কিন্তু রাধাকে আর এখানে রাখা চলবে না। কালই তাকে অন্যত্র পাঠাবার ব্যবস্থা করো। এ কথা যদি জানাজানি হয় তখন আমি আর দয়া করতে পারবো না। এমনিতে এই বাড়িতে অশান্তির শেষ নেই। আজ্ঞে হুজুর, কালই তাকে আমি কাশী পাঠিয়ে দেব। সেখানে তার এক মাসি থাকে। বেশ, যদি খরচা চালাতে না পারো। ব্যোমকেশ আমার হাত ধরে টানল। পা টিপে টিপে আমরা সরে গেলাম। মিনিট 15 পরে অন্য দিক দিয়ে ঘুরে বাড়ির সামনে উপস্থিত হলাম। বারান্দার উপরে দাঁড়িয়ে কালীগতিবাবু একজন নিম্নতন কর্মচারীর সঙ্গে কথা বলছিলেন। বেবি তার হাত ধরে আবদারের সুরে কি একটা উপরোধ করছিল। তার কথার খানিকটা শুনতে পেলাম। না দাদু, একবারটি। পাগলি, এখন নয়। না দাদু, একবারটি ডাকো, ওই ওরা শুনবেন বলে আমাদের দিকে আঙুল দিয়ে নির্দেশ করল। কালীগতি আমাদের দেখে এগিয়ে আসলেন। যে আমলাটি দাঁড়িয়ে ছিল তাকে চলে যেতে ইঙ্গিত করে প্রশান্ত হেসে জিজ্ঞাসা করলেন, বাগানে বেড়াচ্ছিলেন বুঝি? ব্যোমকেশ বলল, হ্যাঁ। বেবি কি বলছে? কাকে ডাকতে হবে? ওর যত পাগলামি, এখন শেয়াল ডাকতে হবে। আমি সবিস্ময়ে বললাম, সে কি রকম? কালীগতি বেবির দিকে ফিরে বললেন, এখন কাজের সময়, এখন বিরক্ত করতে নেই। যাও, মার কাছে গিয়ে একটু পড়তে বসোগে। না দাদু, একবারটি। যখন ঘুমোবে তখন তোমায় শোনাবো, কেমন? এখন যাও, লক্ষ্মী দিদি আমার। নিশ্চয়, কিন্তু তা না হলে আমি ঘুমাবো না। আচ্ছা বেশ। বেবি চলে গেলে কালীগতি বললেন, মাত্র থানা থেকে খবর নিয়ে লোক ফিরে এলো। মাস্টারের কোনো সন্ধানই পাওয়া যায়নি। ও আচ্ছা, অনাদি বলে কোনো কর্মচারী আছে কি? আছে, অনাদি জমিদারের বাড়ির সরকার। তাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। সে কি আমলাদের পাড়াতেই থাকে? না, সেই বহুকালের পুরনো চাকর। বাড়ির পিছন দিকে আস্তাবলের লাগাও কতগুলো ঘর আছে, সেই ঘরগুলো নিয়েই থাকে। একলা থাকে? না, তার এক বিধবা মেয়ে আর স্ত্রী আছে। মেয়েটি কদিন থেকে অসুখে ভুগছে। অনাদিকে বললুম কবিরাজ ডাকো, তা সে রাজি নয়, বললে আপনি সেরে যাবে। কেন বলুন তো? না না না, তেমন কিছু নয়। কাছে পিঠে কারা থাকে তাই জানতে চাইছি। অন্যান্য আমলারা বুঝি হাতার বাইরে থাকে? হ্যাঁ, তাদের জন্য একটু দূরে বাসা তৈরি করে দেয়া হয়েছে। সব শুধু 7-8 ঘর আমলা আছে। শহর থেকে যাতায়াত করলে সুবিধে হয় না, তাই কর্তার আমলেই তাদের জন্য একটা পাড়া বসানো হয়েছিল। শহর এখান থেকে কত দূর? মাইল 5 হবে। সামনের রাস্তাটা সিধা পূব দিকে শহরে গিয়েছে।
এই সময় হিমাংশুবাবু বাড়ির ভিতর থেকে হাসি মুখে এসে আমাদের কহিলেন, আসুন ব্যোমকেশ বাবু, আমার অস্ত্রাগার আপনাদের দেখাই। আমরা সাগ্রহে তাহাকে অনুসরণ করিলাম। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। দেবার আহ্নিক করিবার সময় উপস্থিত বলিয়া খরম পায়ে অন্যদিকে প্রস্থান করিলেন। হিমাংশুবাবু একটি মাঝারি আয়তনের ঘরে আমাদের লইয়া গেলেন। ঘরের মধ্যস্থলে টেবিলের ওপর উজ্জ্বল আলো জ্বলিতেছিল। দেখিলাম মেঝে বাঘভাল্লুক ও হরিণের চামড়া বিছানো রইয়াছে। দেওয়ালের ধারে কয়েকটা আলমারি সাজানো। হিমাংশুবাবু একে একে আলমারিগুলো খুলিয়া দেখাইলেন। নানাবিধ বন্দুক, পিস্তল ও রাইফেলে আলমারিগুলি ঠাসা। এই হিংস্র অস্ত্রগুলির প্রতি লোকটির অদ্ভুত স্নেহ দেখিয়া আশ্চর্য হইয়া গেলাম। প্রত্যেকটির গুণাগুণ, কোনটির দ্বারা কবে কোন জন্তুর বধ করিয়াছেন তাহার পাল্লা কতখানি, কোন রাইফেলের গুলি বাম দিকে ঈষৎ প্রক্ষিত হয়, এ সমস্ত তাহার নখদর্পণে। এই অস্ত্রগুলি তিনি প্রাণান্তেও কাউকে ছুঁইতে দেন না। পরিষ্কার করা, তেল মাখানো সবই নিজে করেন। অস্ত্র দেখা হইলে পরে আমরা সেই ঘরেই বসিয়া গল্পগুজব করিতে লাগিলাম। নানা বিষয়ে কথাবার্তা হইল। বিভিন্ন পারিপার্শ্বিকের মধ্যে একই মানুষকে এত বিভিন্ন রূপে দেখা যায় যে তাহার চরিত্র সম্বন্ধেটা অভ্রান্ত ধারণা করিয়া লইয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু কচ্ছিৎ স্বভাব ছদ্মবেশী মানুষের মন অত্যন্ত আন্তরিকভাবে আত্মপরিচয় দিয়া ফেলে। এই ঘরে বসিয়া আয়াসীন অনড়ম্বর আলোচনার ভেতর দিয়া হিমাংশুবাবুর চিত্তটিও যেন শতপ্রবৃত্ত হইয়া ধরা দিল। লোকটি যে অতিশয় সরল চিত্ত, মনটিও তাহার বন্দুকের গুলির মতো একান্ত সিধা পথে চলে, এই বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ রইল না। আমাদের সঞ্চয়মান আলোচনা নানা পথ ঘুরিয়া কখন অজ্ঞাতসারে বিষয় সম্পত্তি পরিচালনা করা, দেশের জমিদারির অবস্থা ইত্যাদি প্রসঙ্গের মধ্যে গিয়া পড়িয়াছিল। হিমাংশুবাবু এই সূত্রে নিজের সম্বন্ধে অনেক কথা বলিলেন। প্রজাদের সঙ্গে গত কয়েক বৎসর ধরিয়া নিয়ত সংঘর্ষে তাহার মন তিক্ত হইয়া উঠিয়াছিল। জমিদারির আয় প্রায় বন্ধ হইয়া গিয়াছে, অথচ মামলা মোকদ্দমায় খরচের অন্ত নাই। ফলে এই কয়েক বছরে ঋণের মাত্রা প্রায় লক্ষের কোঠায় ঠেকিয়াছে। নিজের বিষয় সম্পত্তি সম্বন্ধে এইসব গুহ্য কথা তিনি অকপটে স্বীকার করিলেন। দেখিলাম জমিদারি সংক্রান্ত অশান্তি তাহাকে বিষয় সম্পত্তির প্রতি আরও বিতৃষ্ণ করিয়া তুলিয়াছে। বিপদের গুরুত্ব অনাবশ্যকভাবে ঠিক বুঝিতে পারিতেছেন না, তাই মাঝে মাঝে অনির্দিষ্ট আতঙ্কে মন শঙ্কিত হইয়া ওঠে। তখন সেই শঙ্কাকে তাড়াইবার জন্য প্রিয় ব্যসন শিকারের প্রতি আরও আগ্রহে ঝুঁকিয়া পড়েন। তাহার মনের অবস্থা বর্তমানে এইরূপ। কথাবার্তায় রাত্রি প্রায় 8:30 বাজিয়া গেল। অতঃপর অন্দর হইতে আহারের ডাক আসিল। এই সময় অনাদি সরকারকে দেখিলাম। সে আমাদের ডাকিতে আসিয়াছিল। লোকটির বয়স বছর 50 হইবে। অত্যন্ত শীর্ণ, কুলকুজো চেহারা, গালের মাংস চুপসিয়ে অভ্যন্তরে একটা অতল গহ্বরে অদৃশ্য হইয়া গিয়াছে। ঝাঁকড়া গোপ ওষ্ঠাধর লঙ্ঘন করিয়া চিবুকের কাছে আসিয়া গড়াইছে। চোখে একটা অস্বচ্ছন্দ উৎকণ্ঠিত দৃষ্টি, যেন কোনো দারুণ দুষ্কৃতি করিয়া ধরা পড়িবার ভয়ে সর্বদা সশঙ্ক হইয়া থাকে। ব্যোমকেশ তাহাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক দেখিয়া লইল। তারপর আমরা তিনজনে তাহাকে অনুসরণ করিয়া অন্দরে প্রবেশ করিলাম। আহারাতির পর একজন ভৃত্য আমাদের পথ দেখাইয়া শয়নকক্ষে লইয়া গেল। ভৃত্যটির নাম ভুবন। সে হিমাংশুবাবুর খাস বেয়ারা। শয়নকক্ষে ইজি চেয়ারে বসিয়া আমরা সিগারেট ধরাইলাম। ভুবন মশারি ফেলিয়া জলের কুঁজো হাতের কাছে রাখিয়া ঘরের এটা ওটা ঝাড়িয়া ঝাড়িয়া স্কন্ধে প্রস্থান করিল। ব্যোমকেশ তাহাকে ডাকিয়া বলিল, এদিকে শোনো একটু। তুমি তো হরিনাথ মাস্টারকে 6 মাস ধরে দেখেছ, সে কি সবসময় চশমা পরে থাকতো? আমরা যে চুরির তদন্ত করতে আসিয়াছি তাহা ভুবন বোধ করি জানিত। তাই কথা কহিবার সুযোগ পাইয়া সে উৎসুকভাবে বলিল, আগে 24 ঘন্টাই তো চশমা পরে থাকতেন। একদিন চশমা না পরে স্নান করতে যাচ্ছিলেন,
হোঁচট খেয়ে পড়ে গেলেন। বিনা চশমায় তিনি এক পাও চলতে পারতেন না বাবু। ব্যোমকেশ বলিল, আচ্ছা, তার ক জোড়া জুতো ছিল বলতে পারো? ভুবন হাসিয়া বলিল, জুতো আবার ক জোড়া থাকবে বাবু? এক জোড়া, তাও সরকার থেকে কিনিয়ে দেওয়া হয়েছিল। যে জোড়া পরে তিনি এসেছিলেন সে তো এমন ছেঁড়া যে কুকুরেও খায় না। আমরা সেই দিনই সেই জুতো টান মেরে আস্তা করে ফেলে দিয়েছিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, বটে। আচ্ছা, মাস্টার বাবুর ঘরে যে একটি মা কালীর ছবি টাঙানো রয়েছে, সেটা কি মাস্টার সঙ্গে করে নিয়ে এসেছিল? আজ্ঞে না হুজুর, মাস্টার বাবু একটি খড়কে কাঠিও সঙ্গে করে আনেনি। ও ছবি দেওয়ানজির কাছ থেকে মাস্টার বাবু এনে নিজের ঘরে টাঙিয়েছিলেন। বুঝেছি। আচ্ছা, এখন তুমি যেতে পারো। আর কিছু চাই না হুজুর? না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ভালো কথা। তোমাদের এই জমিদার বাড়িতে কোনো পাজি আছে নিশ্চয়ই, একবার আনতে পারো? ভুবন বোধ করি মনে মনে একটু বিস্মিত হইল, কিন্তু সে জমিদার বাড়ির লোফাদারস্থ চাকর, সেই ভাব প্রকাশ না করিয়া বলিল, এখন কি চাই হুজুর? হ্যাঁ, এখনই হলে ভালো হয়। যে আজ্ঞে এনে দিচ্ছি। ভুবন বাহির হইয়া গেল। আমরা নীরবে ধূমপান করিতে লাগিলাম। 5 মিনিট কাটিয়া গেল। তারপর হঠাৎ অতি সন্নিকটে একটানা বিকট একটা আর্তনাদ শুনিয়া আমরা ধর্মর করিয়া সোজা হইয়া বসিলাম। কিন্তু তখনই বুঝিলাম অনৈশ্বর কিছু নয়, শেয়াল ডাকিতেছে। 5-6টা শৃগাল একসঙ্গে নিকটেই কোনো স্থান হইতে সম্মিলিত উচ্চস্বরে জাম ঘোষণা করিতেছেন। এত নিকট হইতে শব্দটা আসিল বলিয়া হঠাৎ চমকায় উঠিয়াছিলাম। এই সময় ভুবন পাজি হাতে ফিরিয়া আসিল। আমি বলিয়া উঠিলাম, ও কি হে, বাড়ির কাছে শিয়াল ডাকছে। শিয়ালের ডাক তখন থামিয়াছে। ভুবন হাসি চাপিয়া বলিল, আসল শিয়াল নয় হুজুর, বেবি দিদি আজ সন্ধ্যে থেকে বায়না ধরেছিলেন যে দেওয়ান ঠাকুরের কাছে শিয়ালের ডাক শুনবেন, তাই তিনি ডাকছেন। আমি বলিলাম, হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা বেবি বলেছিল বটে, কিন্তু আশ্চর্য ক্ষমতা তো দেওয়ানজির, একেবারে অবিকল শিয়ালের ডাক, কিচ্ছু বুঝবার জো নেই। ভুবন বলিল, আগে হ্যাঁ হুজুর, দেওয়ান ঠাকুর চমৎকার সব জন্তু জানোয়ারের ডাক ডাকতে পারেন। বলিয়া পাজি ব্যোমকেশের পাশে টেবিলের ওপর রাখিল। ব্যোমকেশের দিকে চাহিয়া দেখিলাম সে যেন হঠাৎ পাথরের মূর্তিতে পরিণত হইয়াছে। চোখের দৃষ্টি স্থির, সর্বাঙ্গের পেশি টান হইয়া শক্ত হইয়া আছে। আমি সবিস্ময় বলিয়া উঠিলাম, কি হে? ব্যোমকেশের চমক ভাঙিল। চোখের সম্মুখ দিয়ে হাতটা একবার চলিয়া বলিল, কিছু না। ও, এই যে পাজি এনেছো? বাচ্চা, বেশ বেশ বেশ, তুমি এখন যেতে পারো। ভুবন প্রস্থান করিল। ব্যোমকেশ পাজিটা তুলিয়া লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিল। খানিক পরে একটা পাতায় আসিয়া তাহার দৃষ্টিরুদ্ধ হইল। সে পাতাটি পড়িয়া সে পাজি আমার দিকে অগ্রসর করিয়া দিয়া বলিল, এই দেখো। মনে হইল তাহার গলার স্বর উত্তেজনায় ঋষৎ কাঁপিয়া গেল। পাজির নির্দিষ্ট পাতাটা পড়িলাম, দেখলাম মাস্টার যেদিন নিরুদ্দেশ হয়েছে সেই দিনটি ছিল অমাবস্যা। গল্পের পরবর্তী অংশ পরবর্তী সপ্তাহে। শুনছিলেন ব্যোমকেশ কাহিনী চোরাবালি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধর এবং ব্যোমকেশ বক্সির ভূমিকায় আমি অয়ন, অজিতের ভূমিকায় রাজাদিত্য, বিশেষ শিশু চরিত্র বেবির ভূমিকায় অমৃতা, আমাদের প্রিয় আর্টিস্ট মৌসুমীর 2.5 বছরের কন্যা, দেওয়ান কালীগতির ভূমিকায় ঋতব্রত, কুমার ত্রিদীপের ভূমিকায় দীপঙ্কর, অনাদি সরকারের ভূমিকায় নিলয়, ভুবন এবং হিমাংশু রায়ের ভূমিকায় অঙ্কিত,
মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ, আর ছোট্ট অমৃতাকে আমাদের সকলের তরফ থেকে আগামীর জন্য অনেক আশীর্বাদ এবং অনেক ভালোবাসা। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি অয়ন। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আমরা আপনাদের শোনাবার জন্য প্রস্তুত। আজকের মতো বিদায়।